আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্টোরি উইথ সুজানার নতুন আরও একটা পর্ব দেখবার জন্য। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এইচএসসি যারা দিচ্ছেন তাদের জন্য। তাই বলে যে এই এসএসসি ব্যাচকে আমি ভুলে যাব ব্যাপারটা কিন্তু তা না। আমি ২টা ব্যাচেই চেষ্টা করব দেবার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাল সালু উপন্যাসের মূল ভাব। এর আগের একটা ভিডিওতে আমি এই উপন্যাসের চরিত্রগুলো সম্পর্কে বিশ্লেষণ করে দিয়েছি। কেউ চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আশা করছি যারা একবার ওই উপন্যাসটা পড়েননি তারাও খুব ভালোভাবে বুঝে যাবেন যে কারা কারা এই উপন্যাসে রয়েছে এবং তাদের সম্পর্কে ছোট ছোট কিছু তথ্যও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন কথা আর না বাড়িয়ে চলে যাই সরাসরি এই উপন্যাসের মূল ভাবে। মহাব্বতনগর গ্রামে মজিদ এসেছিল শ্রাবণ মাসের কোনো এক বেলায়। নিজের অস্তিত্বর শিকড় রক্ষা করতে মজিদ ভিন্ন একটা গ্রাম থেকে এসেছিল এই মহাব্বতনগর গ্রামে। উদ্দেশ্যহীনভাবে সে এই গ্রামে আসলেও সে আসার সঙ্গে সঙ্গে গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর সঙ্গে তার আলাপ হয় এবং সে বাড়িতে ছিল প্রচুর মানুষজন। আর এই সুযোগটাই মজিদ খুব ভালোভাবে কাজে লাগায়। নিজের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য সে ব্যবহার করে ধর্মকে এবং মানুষের অন্ধবিশ্বাসকে সে কাজে লাগায়। তিনি এক অচেনা কবরকে মোদাস্সের পীরের কবর বলে চালিয়ে দেন। গ্রামের সহজ সরল মানুষের বিশ্বাস এবং ভক্তি ভয়কে সে কাজে লাগিয়ে খুবই কৌশলের সঙ্গে তার ক্ষমতার প্রভাব বিস্তার করেন এবং অল্প দিনের মাথায় মজিদের ঘর বাড়ি অনেক কিছুর সম্পদের মালিক হয়ে যায় মজিদ। এবং তিনি বিয়ে করেন একজন বিধবা নারী রহিমাকে, যার কিনা কোনোদিনও কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নেই। রহিমা গ্রামবাসীদের মতো মজিদকে প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা করেন এবং ভয় পান। এবং রহিমা যেহেতু ঠান্ডা এবং ভীতু প্রকৃতির মানুষ, তাই মজিদ তাকে খুব ভালোভাবে নিজের আয়ত্তে রাখতে পারেন। স্বামী যা বলে রহিমা তাই মাথা নত করে মেনে চলেন। এরই মাধ্যমে মজিদ সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হয়ে ওঠেন এবং বেশ প্রভাবশালীও হয়ে ওঠেন। অন্যদিকে খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা নিঃসন্তান হয়। তিনি অধীর অপেক্ষা করেন মজিদের কোনো ঝাড়ফুঁকে যেন তিনি তার সন্তান লাভের আশা পূরণ করতে পারেন। আর মজিদের যেহেতু পুরাটাই ভণ্ডামি, তাই তিনি কোনোভাবেই আমেনার এই ইচ্ছে পূরণ করতে পারছিলেন না। নিজের পানি পড়া বা খোদাভীতি কোনো কিছু দিয়েই তার কাজ হচ্ছিল না। তাই আমেনা তখন পাশের একজন পীরের শরণাপন্ন হন এবং সেটি যখন মজিদ জানতে পারে, তখন তিনি খালেক ব্যাপারীকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করতে থাকে, বলতে থাকে যাতে তিনি আমেনাকে তালাক দিয়ে দেয়, অর্থাৎ যেটাকে আমরা ডিভোর্স বলি। মজিদের প্রভাব উপেক্ষা করে খালেক ব্যাপারী কখনোই আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির পরিচয় দিতে পারেনি এই উপন্যাসে। মজিদ যখন তার স্ত্রীর কলঙ্ক দেয়, তার স্ত্রীর নামে তাকে খারাপ কিছু বলে, তখন সেটি খালেক ব্যাপারী মেনে নেয় এবং তিনি আমেনাকে তালাক দিয়ে দেয়। এইভাবে মজিদ খালেক ব্যাপারীকে বাধ্য করে আমেনাকে তালাক দেবার জন্য। এই গ্রামের এই অবস্থায় একজন শিক্ষিত যুবক আছেন যার নাম কিনা আক্কাস। তিনি মজিদের এই কার্যক্রমের বিরুদ্ধে সক্রিয় মনোভাব যখন পোষণ করে, তিনি যখন সক্রিয় হয়ে ওঠে, তিনি যখন চান এই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করুক, ঠিক সেই সময় মজিদ তাতেও বিঘ্ন ঘটায়। কারণ গ্রামের মানুষরা যদি শিক্ষায় আলোকিত হয়, তখন তারা এইসব কুসংস্কার আচ্ছন্ন কথাবার্তায় বিশ্বাস করবে না, তারা মজিদকে গুরুত্ব দিবে না, তার কথার উপর আস্থা রাখবে না। সেজন্য তিনি বহুতভাবে চেষ্টা করে আক্কাসের এই উদ্যোগটাকেও বিফলে দেন। এমনিভাবে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নটিও ভেঙে যায় এবং মজিদ সন্তান লাভের আশায় দ্বিতীয় স্ত্রী রূপে বিয়ে করেন জমিলাকে। এবং জমিলা নিজেই একজন অল্পবয়স্ক কিশোরী। তাই জমিলাকে দেখে রহিমা তার উপর সন্তান সম স্নেহের একটি ব্যাপার আমরা লক্ষ্য করি উপন্যাসে। তিনি জমিলার প্রতি একদম মায়ের মতো আচরণ করছে, মায়ের মতো তাকে আগলে রাখছে, তাকে দেখে শুনে রাখছে। জমিলার মধ্যে যে মাতৃত্ব বোধ রয়েছে সেটি ফুটে উঠেছে। তবে জমিলার কিন্তু মজিদের প্রতি কোনো রকম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা কিছুই ছিল না, বরঞ্চ জমিলা মজিদকে প্রচণ্ডভাবে ঘৃণা করতেন। কারণ তিনি শেষের দিকে, অর্থাৎ এই উপন্যাসের শেষের দিকে তার স্বামীর মুখে কিন্তু থুতু নিক্ষেপ করেছিল, অর্থাৎ থুতু ফেলেছিল। কারণ মজিদের প্রতি তার যে ঘৃণাটা, সেটাই কিন্তু প্রকাশ এই দৃশ্যটি বা এই উল্লেখ্য ঘটনাটি। তবে দিন শেষে কিন্তু মজিদের মধ্যেও একটা
সন্তানহীনতার একটা নিজের অস্তিত্ব রক্ষার যে একটা আকাঙ্ক্ষা সেটা কিন্তু রয়েই যায়, কারণ তার যেই বংশটা কিন্তু আর এগোতে পারে না। তার এই ধর্ম ব্যবসাটা মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে এটা যে একটা সংকট মজিদ উপলব্ধি করতে পারে, তার এই যে শিকড়হীনতার ব্যাপারটা সেটা মজিদ উপলব্ধি করতে পারে এবং নিজের অর্থ সংকটের কথা মাথায় রেখেই তার এই ধর্ম ব্যবসায় নামতে হয়। এ ধরনের ব্যাপারগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। যদি একেবারেই ছোট করে বলি তাহলে মজিদের যে কুসংস্কার, প্রতারণা, অন্ধবিশ্বাস এগুলোকে কাজে লাগিয়ে তিনি মানুষকে ঠকিয়ে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটিয়েছেন এবং নিজের স্বার্থসিদ্ধির জন্য তিনি দ্বিতীয় বিবাহ করেছিলেন এবং যে মেয়েটি ছিল জমিলা, তিনি একজন কিশোরী মেয়ে। তার সাথে মজিদের একেবারেই যায় না। মজিদ যা বলে জমিলা ঠিক তার উল্টো কাজটাই করে। অন্যদিকে রহিমা খুবই একজন ভদ্র, শান্তশিষ্ট। তিনি স্বামীর প্রত্যেকটি কথা একদম কথাই মেনে চলেন এবং তিনি স্বামীর বিপরীতে যান না, বিপক্ষে যান না এবং গ্রামের প্রতিটি মানুষ মজিদকে সম্মান করে। এই হচ্ছে এই উপন্যাসের একদম ছোট করে যদি বলতে হয় তাহলে এটার মূল ভাব। আর আমি চরিত্রগুলো সম্পর্কে তো আপনাদের বলেই দিয়েছি আগের ভিডিওতে, তো আশা করছি আপনাদের উপকারে আসবে। চেষ্টা করেছি একেবারেই ছোট করে বলার জন্য, যতটুকু জানলে আসলে আপনি একটু লিখতে পারবেন কিছু পরীক্ষায়। তো আশা করছি আপনাদের উপকারে আসবে। আর একটু ছোট করে সৃজনশীলের ধারণা দিয়ে দিচ্ছি। অনেক সময় প্রশ্ন এরকম আসতে পারে যে মজিদের মতো কোনো একটা ব্যক্তির নাম দিয়ে দিল এবং তিনি নিজের স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করছে, অথবা মিথ্যে কথা বলে ভণ্ডামি করে তিনি অর্থ উপার্জন করছে, মানুষকে ঠকাচ্ছে, এরকম একটা উদ্দীপক আসতে পারে এবং তখন কিন্তু আপনাদের গ অথবা ঘ নাম্বারের প্রশ্ন হতে পারে যে উদ্দীপকে ঠিক কোন চরিত্রের সাথে সাদৃশ্য খুঁজে পাচ্ছ বা কিছু সাদৃশ্য রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। ঠিক একইভাবে কিন্তু রহিমার থেকেও প্রশ্ন হতে পারে এবং জমিলার থেকেও আসতে পারে। জমিলার থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। মজিদের প্রথম এবং দ্বিতীয় স্ত্রীও কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সো এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন। আর যদি হাতে সময় পান তাহলে উপন্যাসটা অবশ্যই পড়বেন, কারণ এমসিকিউগুলো তো আর আমার পক্ষে বলে দেওয়া সম্ভব না। প্রচুর এমসিকিউর প্র্যাকটিস করতে হবে। তাছাড়াও যদি খুব ভালোভাবে উত্তর করতে চান চাইলে একবার পড়ে নিতে পারেন। আশা করি উপকারে এসেছে আমার আজকের ভিডিওটা। আপনাদের যারা এখনও ভালোভাবে পড়ে উঠতে পারেননি তাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আর আমি এই পার্ট 1 যা বলেছি সেগুলো খুব উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।